আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য প্যাথোলজি লেকচার ক্লাস নিতে। আমি এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগের প্রধান ছিলাম। অবসরে যাওয়ার পর এখন ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড চিফ হিসেবে কর্মরত আছি। আমি আমার এখন মেডিকেল কলেজে ক্লাস নিতে হয় না। আমি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে ছাত্রদের সাথে কন্ট্যাক্টে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং তারা যে আমাকে ফলো করতেছে এজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি এর আগে ক্লাস নিয়েছি, ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছি ছাত্রদের জন্য প্যাথোলজি, তারপরে সেলুলার অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি শেষ হয়ে গেছে। আজকে আমি শুরু করব এর পরের চ্যাপ্টার, একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা হলো ইনফ্লামেশন। বিরাট চ্যাপ্টার। আমি যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি তাড়াহুড়া করব না। আমি যেন ছাত্ররা ধীরে ধীরে ক্লাস নিলে যেন ছাত্ররা বুঝতে পারে, এই জন্য আমি ধীরে ধীরে ক্লাস নেব। মোট ক্লাস তারা তাদের যে কলেজে পড়তেছে তারাই নেবেন। আমার উদ্দেশ্য হলো আমি আস্তে আস্তে ক্লাস নিয়ে তাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য আসলে ডাক্তার হওয়া, ভালো ডাক্তার হওয়া। ভালোভাবে না বুঝলে, প্যাথোলজি না বুঝলে ভালো ডাক্তার হওয়া যাবে না। এই জন্যই আমি চাই যে আমার অধিকাংশ ছাত্রই আমরা বাংলা ভাষী। আমি ইংলিশ বলার সাথে সাথে আমি বাংলায় বুঝিয়ে দিব যেন তারা আমার এই ক্লাস ভালোভাবে বুঝতে পারে। আমি এখন শুরু করি এই ইনফ্লামেশন দিয়ে। আমাদের চ্যাপ্টারটা হলো ইনফ্লামেশন। রবিন্স প্যাথোলজিক বেসিস অফ ডিজিজে এইভাবে সাজানো আছে যে সেল ইনজুরির পরেই ইনফ্লামেশন কেন আছে সেটাও বলি। যে আমরা দেখেছি এর আগে যে ইনজুরিয়াস স্টিমুলাই দিলে সেল অ্যাডাপ্টেশন হয়, যদি না পারে ইনজুরি হয়। সেগুলি কিন্তু খেয়াল করে দেখো তোমরা যে বিশেষ করে প্যারেনকাইমাল সেলের কথাই বলা হচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা একজন রেসপন্ড করো। জি স্যার, ক্লিয়ার স্যার, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা লক্ষ্য করেছো, যেমন লিভারের কথাই ধরো, লিভারের প্যারেনকাইমাল সেল ইনজুরি হয়েছে, অন্যান্য অর্গানের সেল, নিজস্ব সেল ইনজুরি হলো। তাহলে ইনজুরি হইলে, আচ্ছা তোমরাই যদি ইনজুর্ড হও, কেউ তোমাদের ছাত্রদের মধ্যে, তোমাদের বন্ধুদের মধ্যে, তোমরা কি অন্যান্য বন্ধুরা কি বসে থাকবে? বসে থাকবে না, এক রিয়াকশন করবে। আজকাল দেখা যায় দেশে মাঝে 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 কেউ না কেউ ইনজিওর্ড হয় বা মারা যায়। তারপর আমরা করি কি, আমরা তাকে যে যারা ভালোবাসি বা তাদের দলে যারা আছি তারা রিয়াকশন করি, নানান ভাবে রিয়াকশন করি। কোনো সময় রাগ করে ভাঙচুর করি, গাড়ি ভাঙচুর করি, রাস্তাঘাটে ব্যারিকেড দেই। তারপরে এই যদি কিছু না করতে পারি সাহস করে, তাহলে রোদ্রে রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করি। এগুলো আমাদের রিয়াকশন। এখন এই যে সেল ইনজুরি হইল, সেখানে কেউ রিয়াকশন করবে না এরকম? অবশ্যই রিয়াকশন করবে। যে রিয়াকশন করবে, কারা রিয়াকশন করবে, কি রিয়াকশন করবে, সেইটাই হলো আমাদের আজকে আলোচ্য বিষয় ইনফ্লামেশন চ্যাপ্টারে। তাহলে ইনফ্লামেশন কি, প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করতে চাই সেটা কি, এটা জানতে চাই, সেটাকে বলে ডেফিনেশন। Inflammation is a complex reaction to injurious agent that consists of vascular responses, migration and activation of leukocyte, and systemic reaction. এই ডেফিনেশনে অনেক কিছু আছে। যে রিয়াকশন হবে সেটা হবে কমপ্লেক্স রিয়াকশন। কি কমপ্লেক্স সেটা আলোচনা করলেই বলবো। ইনজুরিয়াস এজেন্ট যে ইনজুরি করলো সেল, তার এগেইনস্টে ভাস্কুলার রেসপন্স হবে, ব্লাড ভেসেল রেসপন্স করবে, এবং মাইগ্রেশন এন্ড অ্যাক্টিভেশন অফ লিউকোসাইট,
লিউকোসাইট থাকে ব্লাড ভেসেলের ভিতরে, ওইটা যদি ব্লাড ভেসেলের বাইরে যায়, বাইরে গিয়ে ইনজুরিয়াস স্টিমুলাই যেখানে হচ্ছে ওখানে যায়, তাহলে হলো মাইগ্রেশন। আমরা যদি এই দেশ থেকে দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ভালো লাইফের আশায় আমেরিকায় চলে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলবে যে আমাদের দাদা বা আমাদের বাবা বাংলাদেশ থেকে মাইগ্রেশন করে আসছিল, ওখানে নাকি খুব দুঃখ কষ্ট জর্জরিত ছিল, এখানে অনেক সুখ ছিল, এখানে এসে পড়েছিল আমাদের দাদার বাড়ি বাংলাদেশে। এইরকম একটা ঘটনা কি যে ছিল, তারা ব্লাড ভেসেলে চলে গেল, ব্লাড ভেসেলের বাইরে টিস্যুতে চলে গেল লিউকোসাইট, তাই তাতে বলা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড অ্যাক্টিভেশন অফ লিউকোসাইট। লিউকোসাইট গুলো অ্যাক্টিভেটেড থাকে না নরমালি, ওখানে গিয়ে তারা অ্যাক্টিভেটেড হয়। তোমরা হোস্টেলে ছিলে, ভালোই ছিলে, শুয়েছিলে, বসেছিলে, যখন দেখলা যে তোমাদের একটা বন্ধু আক্রান্ত হয়েছে বাইরে কোথাও, লাঠি সোটা নিয়ে দৌড়ে গেল, গিয়ে মারামারি করলো, তখন তুমি অ্যাক্টিভেটেড হচ্ছ, তার আগে অ্যাক্টিভেটেড ছিল না। তোমরা পরীক্ষার সময় দেখা যায় অ্যাক্টিভেটেড হও, সারা বছর কোনো খবর নাই, পরীক্ষা আসলে একেবারে সারা রাত সারা দিন পড়তে থাকো আর কারোর সাথে কথা বলো না, মানে খুব অ্যাক্টিভেটেড। এরকম লিউকোসাইটও তখন অ্যাক্টিভেটেড হয়। এজন্য রিঅ্যাকশন অফ complex reaction to injurious agent that consist of vascular responses, migration and activation of leukocyte and systemic reaction. তাহলে এই যে রিঅ্যাকশনটা হলো, এটা ভালো না মন্দ এটাও দেখতে হবে। তোমরা যে এরকম মারামারি কাটাকাটি করতে যাবে, বাস স্ট্যান্ডে গিয়ে ভাঙচুর করতে যাবে বা ইউনিভার্সিটি ছাত্রদের সাথে মারামারি করতে যাবে, এটা কি ভালো না মন্দ এটা হিসাব করতে হবে। এরকম এই যে ইনফ্লামেশন যে করলো, রিঅ্যাকশন যে করলো, এটা ভালো না মন্দ, ভালো দিকও আছে, খারাপের দিকও আছে। তাহলে বেনিফিশিয়াল ইফেক্ট হলো ভালোর দিক। ইনফ্লামেশন সার্ভস টু ডেস্ট্রয়, ডাইলুট অর ওয়াল অফ দি ইনজুরিয়াস এজেন্ট। যেখানে ইনজুরিয়াস এজেন্ট ক্ষতিগ্রস্ত করতে থাকবে, সরি, সেখানে ওই ইনজুরিয়াস এজেন্টকে ডেস্ট্রয় করে দিবে, অথবা থাকলেও ডাইলুট করে দিবে, অথবা ব্যারিকেড দিয়ে দিবে, একটা ওয়াল তৈরি করে দিবে। ধরো যে আমাশয় বা ডায়রিয়ার জীবাণু মানুষের মলের সাথে আসে, পায়খানার সাথে, এক লোকেরা নৌকা দিয়ে গিয়ে বিলে পায়খানা করে, এরকম দৃশ্য তোমরা এখন দেখতে পাবে না, আমরা দেখতে পেতাম। আমরাও ছোটকালে তাই করতাম, যখন ছোট ছোট কিশোর ছিলাম, বিলে সারাক্ষণ খেলতাম, ওই বিলে পায়খানা করে দিতাম, আবার ওই বিলের পানি খেতাম পিপাসা লাগলে। কিন্তু আমাদের কিন্তু ডায়রিয়া হতো না। কেন হতো না? ওই ওখানে যে ডায়রিয়ার জীবাণু, সেগুলি ডাইলিউট হয়ে যেত, অসংখ্য পানি, এই পানিতে এরা স্প্রেড করে এটা ডাইলিউট হয়ে যেত। এরকম যেখানে ইনফ্লামেশন হবে, এই ইনজুরিয়াস স্টিমুলাই আসবে, সেখানে বেশি করে পানি আসবে, পানি এসে ওটাকে ডাইলিউট করে দিবে, ফ্লুইড আসবে, অথবা একটা ওয়াল তুলে দিবে যেন আর স্প্রেড না করতে পারে। এই ইনফ্লামেশনের জন্যই হবে এটা। আর ইনফ্লামেশন কি হবে? হিল অ্যান্ড রিকনস্টিটিউট দি ড্যামেজ টিস্যু। তোমরা গত ক্লাসে সেল ইনজুরিতে পড়েছো, টিস্যু ড্যামেজ হয়। এই ড্যামেজ টিস্যুটা যদি থেকে যায় তা তো হবে না, ড্যামেজটাকে রিপেয়ার করতে হবে, তাহলে রিকনস্ট্রাকশন হয়, ইনফ্লামেশনের জন্যই হয়। আর কি করে? ইনফেকশন হইলে, আমি সবসময় কিন্তু ইনফেকশন বলতেছি না, ইনজুরিয়াস স্টিমুলাই বলতেছি। ইনজুরিয়াস স্টিমুলাইয়ের মধ্যে ইনফেকশন একটা ব্যাপার আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, রিকেশিয়া, ফাঙ্গাস, এগুলোকে চেক দেয়, তাহলে এটা ভালোর দিকে এগুলি। আবার হার্মফুল এফেক্ট অফ ইনফ্লামেশন, খারাপের দিক। ইনফ্লামেটরি রিঅ্যাকশন মে কজ hypersensitivity reaction to insect bites, drugs and toxins. Inflammatory reaction হইলে reaction underlies
hypersensitivity as a insect bite মানে পোকায় যখন কামড়ায় ওটাও কিন্তু ইনজুরিয়াস স্টিমুলাই। পোকায় কামড়াইলে ইনসেক্ট বাইট করলে ওখানে একটা রিয়াকশন হয়, ওটাকে বলে হাইপার সেন্সিটিভ রিয়াকশন। আর ড্রাগস অ্যান্ড টক্সিন, ড্রাগ এবং টক্সিন, এই বিভিন্ন রকম ড্রাগ খাইলে বলে আমার অ্যালার্জি হয় এবং টক্সিন খেলে তো মারাই যায়, ওটাও ইনফ্লামেটরি রিয়াকশন। তাহলে ইনফ্লামেটরি রিয়াকশন হইয়া হাইপার সেন্সিটিভ রিয়াকশন হইয়া পোকায় কামড়ালে যে ক্ষতিগ্রস্ত হয়, রিয়াকশন করে, ড্রাগের জন্য রিয়াকশন করে, এটা ইনফ্লামেশনের জন্যই হয়। ইনফ্লামেটরি রিয়াকশন underlies some common chronic diseases such as rheumatoid arthritis, atherosclerosis and lung fibrosis. তোমরা যে এখনো তোমরা ডিজিজের নাম জেনে সারো নাই, এখন ক্লিনিক্যাল ক্লাস করবে মেডিসিনে, দেখবে যে রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস এবং লাং ফাইব্রোসিস, এই জাতীয় কিছু রোগ আছে। এগুলি কোনো জীবাণু দেওয়া হচ্ছে না, নিজস্ব হলো ইনফ্লামেটরি রিয়াকশন, ক্রনিক, এগুলি সহজে ভালো হয় না, কাজে এটা ভালো না ইনফ্লামেশন। এই হিসাবে রিপেয়ার বাই ফাইব্রোসিস মে লিড টু ডিসফিগারিং স্কার্স or fibrous band that may cause intestinal obstruction or limit the mobility of the joint. ইনফ্লামেশন যেখানে হয়, রিপেয়ার হওয়ার জন্য সেখানে স্কার ফর্ম করে, ফাইব্রাস টিস্যু ফর্ম করে, সেই ফাইব্রাস টিস্যু দিয়ে একটা ব্যান্ড ফর্ম করে, তখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, মানে আমরা বলি নারে পেস্ট লাগে বা পাবলিক বলে ইন্টেস্টাইন পেস্ট লেগে যায়, তার মানে ওখানে মানে রশি দিয়ে বাঁধলে যে ঘটনা ঘটে সেটা হয় অ্যালার্মিং সিচুয়েশন, এটা একটা জিনিস। আর যদি জয়েন্টের কাছে হয় তাহলে জয়েন্টটা লড়াচড়া করে না। আমার এক বাইকটা ছিল, মারা গেছে, এইভাবে হাত সবসময় এরকম থাকতো, শুনেছি ছোটবেলা সে পুড়ে গেছিল, এই জায়গাটা, এই জায়গা পুড়ে গেছিল, পুড়ে গিয়ে যখন আবার রিপেয়ার হয়ে গেছে তখন হাতটা শক্ত হইতো, সে হাত স্প্রেড করতে পারতো। তাহলে এই মোবিলিটি অফ দি জয়েন্ট রেস্ট্রিকশন করে দেয়, এটাও ইনফ্লামেশনের খারাপ দিক। তাহলে এই ইনফ্লামেশনের কম্পোনেন্ট কি কি? ভাস্কুলার রিয়াকশন অ্যান্ড সেলুলার রিয়াকশন, দুইটা হয়, ব্লাড ভেসেলের রিয়াকশন হয় আর হলো সেলুলার রিয়াকশন। আমাদের দেশে আক্রমণ করছিল পাকিস্তানের হানাদার বাহিনীরা, নিরীহ জনগণের উপর তারা ঝাঁপিয়ে পড়ছিল, নির্বিচারে তারা হত্যা করছে মার্চের সেই কালো রাত্রে। তখন তাদের এগেইনস্টে দাঁড়াইছিল কারা? তারা হলো আমাদের দেশের বীর সন্তান, যারা অলরেডি তারা আর্মিতে চাকরি করত, তারা তাদের তাবেদারি ছেড়ে দিয়ে অস্ত্র নিয়ে তারা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করলো, এক গ্রুপ। আরেক গ্রুপ ছিল বাংলাদেশেরই ছাত্র জনতার মধ্য থেকে একটা বাহিনী, এগুলি সবে মিলে হয়েছিল মুক্তি বাহিনী। তাহলে মুক্তি বাহিনীতে ছিল সেনাবাহিনীর লোক ছিল, আর ছাত্র ছিল, শিক্ষক ছিল, বিভিন্ন পেশাজীবীর মানুষ ছিল, আর অশিক্ষিত মানুষ ছিল গ্রামগঞ্জের। তাহলে দেখো দুই রকম মানুষ ছিল, একটা ছিল ট্রেন, তারা যুদ্ধ করতে জানে, তারাও ছিল, আর যারা নতুন করে যুদ্ধ করা শিখছে তারাও ছিল। ইনফ্লামেশন একটা যুদ্ধ, ইনজুরিয়াস এজেন্টের বিরুদ্ধে যুদ্ধ। এখানে কারা অংশগ্রহণ করলো? ভাস্কুলার রিয়াকশন করবে আর সেলুলার রিয়াকশন করবে। কি করবে? এই কম্পোনেন্টটা এই ফিগারে আছে রবিনসির বইয়ে, দেখো সেখানে লেখা আছে ফিগার 2.1, 2 নম্বর চ্যাপ্টার 1 নম্বর ফিগার। এখানে যারা যারা অংশগ্রহণ করে তাদের একটা লিস্ট আছে। যেমন আমি এই দিকতে আসি, এই কানেকটিভ টিস্যু সেল, কানেকটিভ টিস্যু সেলে আছে মাস্ট সেল, ফাইব্রোব্লাস্ট, এটা স্পিন্ডল শেপের সেল, মাঝখানে
নিউক্লিয়াস, আর আছে ম্যাক্রোফেজ। এই টিস্যুতে থাকে কানেকটিভ টিস্যু সেলগুলি, ম্যাক্রোফেজ কিন্তু বাইরে থাকে। এই ব্লাড ভেসেল থেকে যদি মনোসাইট ব্লাড ভেসেলের বাইরে আসে তখন তাকে বলে হিস্টিওসাইট। হিস্টিওসাইট যখন ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন করে তখন বলা হয় ম্যাক্রোফেজ। এটা হলো ব্লাড ভেসেলের স্মুথ মাসল, এখানেও পরিবর্তন হয়। আর এই ব্লাড ভেসেলের ভিতরে দেখো ব্লাড ভেসেলস, এই ভেসেলের ভিতরে আছে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট মানে নিউট্রোফিল, লিম্ফোসাইট, এটা প্লেটলেট ছোট ছোট, আর হলো মনোসাইট, আর আছে ক্লটিং ফ্যাক্টর, কাইনোনোজেন অ্যান্ড কমপ্লিমেন্ট অফ কম্পোনেন্ট অফ কমপ্লিমেন্টস। এটা হলো ইউসনোফিল, এটা হলো বেজোফিল। ব্লাড ভেসেলের ভিতরে তারা আছে, তাদের দেখে তোমরা চিনতে পারলাম যেহেতু তোমরা ফিজিওলজি পড়ে আসছো। এই সমস্ত সেলগুলা ইনফ্লামেশনে অংশগ্রহণ করে। এটা হলো বেজমেন্ট মেমব্রেন। তার বাইরে দেখাচ্ছি কানেকটিভ টিস্যু ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ইলাস্টিক ফাইবার, কোলাজেন ফাইবার আর প্রোটিওগ্লাইকেন। এই একবার দেখালাম তোমাদেরকে কারা কারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। এখন এই যে ইনফ্লামেশন তার টাইপ আছে, একটার নাম হলো অ্যাকুট ইনফ্লামেশন, আরেকটার নাম হলো ক্রনিক ইনফ্লামেশন। কোনটা কি? তাহলে এই ফিচার পেলে তুমি বলবা অ্যাকুট ইনফ্লামেশন। রিলেটিভলি শর্ট ডিউরেশন, অ্যাকুট ইনফ্লামেশন রিলেটিভ মানে ওই ক্রনিক ইনফ্লামেশনের তুলনায় হবে শর্ট ডিউরেশন, লাস্টিং মিনিটস, সেভারাল আওয়ার্স অর এ ফিউ ডেজ। এই কয়েক মিনিট, কয়েক ঘন্টা বা কয়েকদিন এইরকম। এক্সুডেশন অফ দি ফ্লুইড অ্যান্ড প্লাজমা প্রোটিন। আর কি হবে? ফ্লুইড এবং প্লাজমা প্রোটিন এক্সুডেশন হবে। ওই ব্লাড ভেসেল থেকে বাইরে যখন যাবে এটাকে এক্সুডেশন, সেটা প্লাজমা প্রোটিনও বেরিয়ে যাবে, ফ্লুইডও বেরিয়ে যাবে। আর হবে ইমিগ্রেশন অফ লিউকোসাইট। লিউকোসাইট মাইগ্রেশন হয় কেবল ইমিগ্রেশন। আমাদের দেশে ইমিগ্রেশন হয় বাংলাদেশ থেকে ভারতে গেলে ওখানে ইমিগ্রেশন অফিসার থাকে, বিমানবন্দরেও ইমিগ্রেশন অফিসার থাকে, ওরা বাছাই করে কে যাইতে পারবে কে যাইতে পারবে না। এবং এই ইমিগ্রেশন যে করে এরা হলো প্রিডমিনেন্টলি নিউট্রিফিল করে এই অ্যাকুট ইনফ্লামেশন। এই যে আমি একটা কথা বললাম যে ফিউ ডেজ ফিউ আওয়ার্স এইটা থাকবে, কিন্তু তারপরে কিন্তু সে ভালো হয়ে যাবে। আমরা ছোটকালে দেখছি গ্রামে গঞ্জে তখন এত ডাক্তার ছিল না, তখন বেশিরভাগই ছিল ঝাড় ফুঁকের কবিরাজ। এইরকম রোগ শোকে তারা ঝাড় ফুঁক দিত, কেউ উপায় নাই, একটা কিছু করতে হবে। তখন করতে গিয়ে যে একটা রিমাটিক ফিভার নামে একটা ফিভার আছে, সেখানে জয়েন্ট ফুলে যেত, লাল হয়ে ফুলে যেত, যন্ত্রণা করত। একবার ডান নি জয়েন্ট ফুলে যেত, ওইটা ভালো হয়ে যেত, আবার বামটা ফুলে যেত, আবার অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে যেত, এরকম। এটাকে বলে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। তোমরা ডিটেলস পড়তে পারো ভবিষ্যতে। তা আমি লক্ষ্য করছি যে এক ধরনের কবিরাজ ছিল, তারা এগুলা ঝাড় দিত আর কি, বিভিন্ন রকম ভাবে কেরামতি করে। কেউ ঝাড়ু দিয়ে ঝাড় দিত, কেউ ফু দিয়ে ঝাড় দিত, কেউ পানি ছিট দিত, এইরকম ভাবে বলতো যে 3 দিনে ভালো হয়ে যাবে। ওরা জানতো যে কয়দিন লাগে, 3 দিনে ঝাড়লে পরে ওইটা ভালো হয়ে যেত। তার মানে কিন্তু এটা অ্যাকুট ইনফ্লামেশন, ওই যে ফিউ ডেজ ফিউ আওয়ার্স, এরপরে আবার বাম আক্রান্ত হতো। আমি তো একটা ভালো করলাম কিন্তু আরেকটাই হয়েছে, এটাও ঝাড় দিত, ওইটা আবার 3 দিন ঝাড় দিত, আবার অ্যাঙ্কেল জয়েন্ট 3 দিন ঝাড় দিত। এইভাবে তারা চিকিৎসা করতো। আসলে তাদেরও দোষ না, তারা মনে করতো আমার চিকিৎসা এটা হইতেছে, কিন্তু চিকিৎসা না করলেও এটা নেচার হলো এটা। কোনো আরো অন্য বিভিন্ন রকম রোগ আছে, তারা 3-4 দিন পরে এমনি এমনি ভালো হয়ে যায়। এমনি ভালো হয় না ঠিক, আমাদের শরীরের ভিতরে যে ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয় ওইটা ডিফেন্স মেকানিজমে ভালো হয়ে যায়। কাজেই এই অ্যাকুট ইনফ্লামেশন গুলাই কবিরাজে বেশি কেরামতি করতে পারে।
আমরা যে এই টিস্যু দেখি, যে টিস্যুতে ইনফ্লামেশন হয়েছে, মাইক্রোস্কোপটা দেখি। মাইক্রোস্কোপটা দেখার জন্য 1 সেল থিকনেস না, হাফ সেল থিকনেসে এই স্লাইস করতে হয়। এটাকে বলে টিস্যু প্রসেসিং। আমি ইনশাল্লাহ একটা ক্লাস দিব টিস্যু প্রসেসিং এর উপরে, তোমরা আরো বুঝতে পারবে ভালোভাবে। এটা একটা স্লাইড দিয়েছি, তোমরা অলরেডি হিস্টোলজিতে শিখে আসছো, যদিও অনেকেরই মনে নাই। এইগুলি দেখো, এই যে যেগুলি ব্লু কালার, তোমার কাছে কালো মনে হচ্ছে হয়তো, আসলে এগুলি ব্লু কালার, কালো না এগুলো। আর যেগুলি এই এই যে ব্লু ছাড়া যে অংশ দেখতেছো, এগুলো হলো পিঙ্ক কালার। আর যেখানে কিছুই নাই সেটা হলো মানে খালি, হয় ফ্যাট না হয় ওয়াটার। এখন আমি একটু কথা বলবো, তোমরা হয়তো জিমেই পড়ছো, আমি কথা বলবো। আজকে ছেলেদের মধ্যে একজন কথা বলো তো দেখি। ছেলেদের, ওয়ালাইকুম আসসালাম, আব্দুর রাকিব, তাই না? কে বললো? জি স্যার। রাকিব তো নাকি? রাকিব স্যার। রাকিব, রাকিব বলো, ওই গত ক্লাসে তুমি তো ছিলে না আমার? স্যার গত দুইটা ক্লাসে ছিলাম না স্যার। ছিলাম না, তাহলে দেখো তুমি ছিলে না দেখে তোমার একটা ডিফেক্ট আমি ধরি। এই ব্লু গুলা কি আর পিঙ্ক গুলা কি তাই বলো? কোন জিনিস ব্লু কালার হয় আর কোন জিনিস বলবো, কোন জিনিস কোনটা ব্লু হয় কোনটা পিঙ্ক হয়? দেখছো তুমি ক্লাস করো নাই তাই বলতে পারো। আচ্ছা পারবে না, তুমি বলো না। রাঁচি ছিল, রাঁচি বলো। আর পিঙ্ক হয় হচ্ছে স্যার সাইটোপ্লাজম। আচ্ছা, ব্লু হয় নিউক্লিয়াস, পিঙ্ক হয় সাইটোপ্লাজম। এই যে ও ছিল, এই জন্য ও পারলো আর কি। বইয়ে এইরকম ভাবে লেখা নাই, এই জন্য শিক্ষকরা কিছু কিছু ইনপুট দেয় আর কি, সেগুলা একবারে সহজ করার জন্য। তোমরা ক্লাস করবে রেগুলার, দেখবো যে শুধু বই বললে হয় না, আর বিভিন্ন স্যারে ক্লাস করবে, দেখবে এক এক স্যারের কাছে এক একটা জিনিস আছে। এই একটা জিনিস আমার কাছে খুবই পছন্দের জিনিস, যে নিউক্লিয়াস হবে ব্লু কালার, আর ক্যালসিয়াম হবে ব্লু কালার, আর যা কিছু আছে সব হবে পিঙ্ক কালার। এই যে নিউক্লিয়াস ব্লু কালার দেখতেছো, এগুলো নিউক্লিয়াস। দেখো কতগুলো আছে 2 খণ্ড, কতগুলো আছে 3 খণ্ড। কাজেই নিউক্লিয়াস দেখে যাচ্ছে না, আমাকে তোমরা মুখ দেখে চিনতে পারতেছো তাই না? এরকম নিউক্লিয়াস দেখেও সেল চেনা যায়, মানুষকে চেনা যায় মুখ দেখে, আর সেল চেনা যায় এই নিউক্লিয়াস দেখে। যেগুলি নিউক্লিয়াস গোল গোল, এটা লিম্ফোসাইট। যেগুলি গোল গোল এগুলো লিম্ফোসাইট, আর যেগুলি এরকম ফ্র্যাগমেন্টেড লোব লোব, এগুলো হলো নিউট্রোফিল। প্রচুর নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হয়েছে। এটা আরো ডিটেলস আমরা পড়বো আর কি, এখন শুধু একটু দেখালাম যে কি কি ঘটনাটা। ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন, লঙ্গার ডিউরেশন রিলেটিভলি। হিস্টোলজিক্যালি তাহলে লঙ্গার ডিউরেশন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 10 বছর, সারা জীবন, এরকম ক্রনিক ইনফ্লামেশন। Histologically associated with presence of lymphocyte and macrophages with proliferation of blood vessels and connective tissue. Histology করলে দেখা যাবে লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন, আর ওদিকে আমরা বলছিলাম নিউট্রোফিল। হিস্টোলজি করা হবে টিস্যুতে লিম্ফোসাইট থাকবে, আর ব্লাড ভেসেল যা থাকার কথা তার চেয়ে আরো বেশি হবে, পরিবেশন হবে, এবং অন্যান্য কানেক্টিভ রিলিজ বলছি এগুলো আরো বেশি থাকবে। একটু হিস্ট্রি বলতে হয়, যে কোনো একটা ঘটনা নিয়ে আলোচনা করলে হিস্ট্রি বলে। আমি যুদ্ধের কথা বলছিলাম, মুক্তিযুদ্ধ বললাম তো, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল 25শে রাত্রে হলো, 26শে মার্চের দিকে যুদ্ধ ঘোষণা দিয়ে শুরু করে দিল, ঘোষণা দিয়ে শুরু করে দিল, সবাই ঝাঁপাই পড়লো। কিন্তু তার একটা হিস্ট্রি আছে না, সেই সিরাজউদ্দৌলা তিনি আর এখন যারা যারা ভাষণ দেয় তাদের কথা বলবো, ইংরেজদের কথা বলে, পাকিস্তান হইলো সেটা বলে, তারপরে এই গেল সেই গেল, এরকম অনেক হিস্ট্রি।
আমাদের এই ইনফ্লামেশনের যুক্ত নিয়ে অনেক হিস্ট্রি আছে, বেশি কিছু বলবো না, তোমরা ফোর্থ ইয়ারে পড়ো। সামান্য একটু বলে রাখি হিস্ট্রি। এ রোমান রাইটার অফ দি ফার্স্ট সেঞ্চুরি এডি অ্যানো ডোমিনি। অনেকের ধারণা নাই যে এই যে খ্রিস্টাব্দটা, তারপরে এই আমাদের যীশু খ্রিস্টের জন্ম নাকি ওই ই হয় যে ওই অ্যানো ডোমিনি এডি, যে খবর থেকে আবার উঠে আসে, এরকম একটা বিশ্বাস আছে আমাদের মধ্যে, যারা সেই ঘটনা থেকে হিসাব করা হয় খ্রিস্টাব্দ এই ফার্স্ট সেঞ্চুরি, প্রথম সেঞ্চুরিতে। সেলসাস নামে একজন রাইটার, রোমান রাইটার ছিলেন, তিনি লিখছেন, একটা বই লিখছেন যে এখন তো 2000 সন বলি, তাহলে ধরো 1900 বছর আগে, তখন কি লেখছেন উনি বলছেন ইনফ্লামেশন নামে একটা আমাদের শারীরিক সমস্যা হয়, সেখানে হয় রুবর, তারপর এই টিউমার হয়, রুবর হয়, টিউমার হয়, ক্যালর হয়, ডলর হয়। এটা তাদের ভাষা, রোমানদের ভাষা। কিন্তু ইংলিশে অনুবাদ করলে হয় রুবর হলো রেডনেস, টিউমার হলো সোয়েলিং। আমাদের দেশেও মানুষ কিন্তু একটু সোয়েলিং হলে বলে টিউমার হয়েছে, লিম্ফোডেনলাইটিস বলে টিউমার হয়েছে, টিউমার তো মানে টিউমার হয়েছে। তারপরে ক্যালর হলো হিট, ক্যালোরিমিটার বলি না, হিট। অ্যান্ড ডলর, ডলর হলো পেইন। এই চারটা জিনিস হলে বলে ইনফ্লামেশন। অনেক দিন পরে আধুনিক বিজ্ঞানী ফিফথ ক্লিনিক্যাল সাইন ফাংশুলেশন, লজ অফ ফাংশন, যে যেখানে ইনফ্লামেশন হয় সেইটার ফাংশন লজ হয়, সেটার ভাষা হলো ফাংশুলেশন, ওয়াজ লেটার এডেড বাই ভার্কু। বিজ্ঞানী ভার্কো, সে বলে কি, কেউ খুব ভির্কু উচ্চারণ করে, তো বেশিরভাগই উচ্চারণ করে ভির্কু, ভার্কো। এই ভার্কো বলে কি যে আরেকটা আছে ফিফথ, সেটা হলো ফাংশুলেশন বা লজ অফ ফাংশন। এই দিজ সাইন্স ওয়ার ডেসক্রাইবড ইন ইজিপশিয়ান পেপিরাস। মিশরে প্রথম কাগজ আবিষ্কার হয়, ওটার নাম ছিল পেপিরাস। আমাদের মতো কাগজ না, তোমরা মিশরে গেলে কাগজ নিয়ে আসবে, এখনো পেপিরাস বানায় তারা, তাদের হিস্ট্রি দেখানোর জন্য। আমাদের এক কলিগ দেখলাম পেপিরাস নিয়ে আসছে, তাদের সামনেই বানিয়ে দেখেছে। তো সেই গেলি বসকা কাগজ, সেই কাগজে লেখা ছিল এই চারটা সাইন, আছে এখনো, হয়তো জানি না ঠিক। ইতিহাস এইটুকুই বললাম, ভার্কো পরে একটা যোগ করছে, আসলে সেলসাস। তা আমি বলছিলাম যে এই সোয়েলিং হয়, দেখো এই যে হাতে, এই একটা হাত, এটা থাম, এই থামের গোড়ায় ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশন গিয়ে এটা সোয়েলিং হয়েছে, মানে টিউমার হয়েছে, আর রেড হয়ে গেছে, স্বাভাবিকের চেয়ে রেড। আর তাহলে কি হলো, একটা হলো রেডনেস, সোয়েলিং, তারপর হিট। হিট তো আর দেখতে পাচ্ছ না, হাত দিলে দেখবা এখানে হিট লাগছে, গরম গরম। তোমরা, তোমাদের যদি শরীর গরম হয়, জ্বর আসে, তোমাদের জ্বর দেখার জন্য তোমরা এই যে হাতের যে এক্সটেনশন সার্ভিস, এইভাবে হাত দাও, তাই না? দাও। কিন্তু তোমার মায়ের যখন হাত দেয়, তখন কিন্তু হাতে তালু দিয়ে হাত দেয়। মায়ের হাত দিলে চলবে না, ডাক্তারের হাত হলে এটা উল্টা দিকে দেখতে হবে, তালু দিয়ে, হাতের তালু দিয়ে কিন্তু জ্বর দেখা যাবে না। এরকম ভাবে যদি হাত দাও, তাহলে দেখবো গরম, এখানে এইভাবে হাত দিলে গরম লাগবে, হিট। আরেক কাছে পেইন হবে, এখানে টাচ করলে পেইন হবে, আমি তো টাচ করতে পারতেছি না, সে ওইটাই যার হবে সে। এখন এই একটা ইত্যাদি নামে একটা প্রোগ্রাম আছে, ওখানে একটা চুটকি শুনছিলাম যে এক ডাক্তারের কাছে এক রোগী গেছে, বললো যে কি তোমার সমস্যা, বলে আমার তো পেইন করে। তো পেইন করার পরে মানে ব্যথা করে, বললো যে এই ধরো, বললো এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ,
এখানে হাত, যেখানে হাত দেয় সেখানেই ব্যথা করে। তো বললো যে যেখানে হাত দেয় সেখানেই ব্যথা করে কেন? বললো যে আমার এই আঙ্গুলের মাথায় ব্যথা, মানে রুগীর আঙ্গুলের মাথায় যদি ব্যথা করে যেখানে হাত দিবে সেখানেই ব্যথা করে। ডাক্তার তো পাজল হয়ে গেছে, যেখানে হাত দিয়ে সেখানেই ব্যথা ছিল, ব্যথা আঙ্গুলের মাথায় এখানে। তাহলে এইখানে যদি কারো ব্যথা হয়ে থাকে, ইনফ্লামেশন, আমার হয়েছে কয়েকবার হয়েছে, তখন বুঝতে পারছি কি সমস্যা। ভাত খাওয়া যায় না, এই যে এইভাবে, এই ভাত তো আমরা এইভাবে ধরে খাই। আমরা যে ভাত ধরে খাই বাঙালিরা, একজন ইংরেজকে বললো ভাত ধরে খাওয়ার জন্য, সে দেখবে এইভাবে খাবে, তার ভাত 90% ভাত পড়ে যাবে, সে তুলতে পারবে না। কিন্তু আমরা ছোটকাল থেকে অভ্যস্ত হয়েছি কিভাবে ভাতটা ধরতে হয়। এটা ভাতটা বড় মানুষকে ধরে শেখানো কিন্তু মুশকিল আছে। কিন্তু যখন ইনফ্লামেশন হবে আঙ্গুলের মাথায়, তখন একটা আঙ্গুল কাজ করবে না, তখন এইভাবে ভাত ধরতে পারবো। তুমি দেখো আমার আঙ্গুলটা এরকম করলে ভাত পড়ে যাবে, কিন্তু এই আঙ্গুলটা তখন কাজ করছে না। এটা হলো আংশিক লিসা। আচ্ছা ঠিক আছে, এখন বলো, রাখি, আনমিউট করো। এই যে হাতটা দেখাচ্ছি, হ্যাঁ, এই এই হাতটা কি একটা ছেলের হাত না মেয়ের হাত? স্যার মেয়ের হাত। তুমি বললে কেন? তোমাকে তো জিজ্ঞেস করছি, তুই তো মেয়ে মানুষ। আমি একটা ছেলেকে জিজ্ঞেস করছি, ও লজ্জা হইতেছে মেয়ের হাত বলবে না বলে, তুমি বলেছে। এখন রাঁচি বলো, এটা কেন মেয়ের হাত? স্যার লোক, স্যার তারপর স্যার নীল বড়। হ্যাঁ, ওই এই মেয়েদের মধ্যে অনেকেই, সবাই না কি, অনেকেই এরকম নেল কাটে না, যার জন্য নেল বড় হয়, পরিষ্কার করে রাখে। তো এটা নাকি তাদের কাছে সৌন্দর্যযুক্ত লাগে, কারো কারো কাছে লাগতে পারে, কিন্তু আমার কাছে অবশ্য লাগে না এটা। এই জন্য নখ বড় বড় রাখে আর কি। অনেকের নখ বড় হইতে হইতে একদম এই টিয়া বা তোতা পাখির এর মতো হয়ে যায়। আচ্ছা, নেল পালিশ লাগাইতে পারে তো স্যার, সুবিধা হয় ওদের। গুড। আচ্ছা শোনো রাখি, তুমি যখন বলতেছো আরো বলি তোমার। মনে করো একটা বন দিয়ে তুমি হাঁটতেছো, বনের মধ্যে একটা হাত পাওয়া গেল, কর্তিত হাত। এই হাতটা মধ্যে এরকম বাঁকা অনেক, মানে নখ ছিল। এটা কিসের হাত? মানুষের হবে স্যার। মানুষের। হ্যাঁ, তাহলে তারপরে মানুষের হলেও ছেলে না মেয়ের হতে হবে, তাই না? তাহলে মেয়ে না ছেলে? আমরা ফরেনসিক মেডিসিন মেয়ের হবে। তুমি জানো এই জন্য যে মেয়েদের হাতে সাধারণত বড় বড় নখ থাকে, মেয়ের হইতে পারে। তুমি শিও না, তো তুমি ওপিনিয়ন দিবে একজন ফরেনসিক ডাক্তার হিসেবে। রাঁচি বলো তো আসলে ওর কথা ঠিক কিনা, রাকিবের কথা ঠিক কিনা, রাঁচি বলো। এই ছেলের মানে বনের ভিতরে একটা হাত পাওয়া গেছে, কর্তৃত্ব হাত, এর হাতগুলার নখ হইলে বড় বড়। এটা কি কিসের হাত? এটা স্যার মানুষেরও হতে পারে, আবার পশুরও হতে পারে। এটা উত্তর হলো না। পশু কি, এটা কি বাঘের হাত? না স্যার, হিউম্যান আর অ্যানিমেল এভাবে হতে পারে। অ্যানিমাল তো, বাঘও তো একটা অ্যানিমাল। তুমি কি বললাম? তুমি এটা বললে না তো। এটা হইতে পারে মানুষের, হইতে পারে মানুষের হইলে মেয়েদের, অথবা অ্যানিমাল হইলে একটা বানরের হাত। বানর একটা নখ কাটে না নাকি? বানরের সাথে মানুষের মিল আছে না? আমার কথা ঠিক? আমার কথা ঠিক? তো হয় মানুষ হইলে মেয়ে, আর ওই মানুষ না হইলে বানর। এটা একটু যোগ করলাম। এরকম ভাবে কেউ যদি ওপিনিয়ন দিতে বলে, একটা সাইন্টিফিক হইতে দিতে হবে তো। এই আমি একটা পেয়েছিলাম, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, একটা বোর্ডে ছিলাম, 3 জনে মিলে আমরা পোস্টমর্টেম করলাম। একটা কর্তৃত থাই পাওয়া গেছিল। থাইয়ের একটা অংশ, ইলিশ মাছের যেন একটা টুকরা থাকে, একটা মানুষের একটা টুকরা পাওয়া গেছিল বিলের পারে, এটা নেত্রকোনার এলাকায়। এই তাদের প্রশ্ন ছিল যে আমাদের কাছে, যে এটা কি মানুষের পা, মানুষের ঠ্যাং, নাকি পশুর ঠ্যাং? মানুষের হইলে পুরুষ ছিল না মেয়ের ছিল? পুরুষ বা মেয়ের হইলে বয়স কত ছিল? আমরা ডিসিশন দিলাম এটা মেয়ের ঠ্যাঙের থেকে কাটা হয়েছে, এবং খুবই সুন্দর করে কাটা ছিল, একদম ধারালো কাটছে, এবং সেটা মেয়ের, এবং বয়স আনুমানিক 13 থেকে 16 এর মধ্যে আমরা ওপিনিয়ন দিয়েছিলাম, এবং সেটা প্রমাণিত হয়েছিল সেটা একটা 13-14 বছরের
মেয়েরই ছিল এবং মেয়েটা ছিল ওই বোকা টাইপের, ওই যে ওই আমরা এখন যেটাকে বলি অটিস্টিক। তাকে মেরে শত্রুদেরকে ফাঁসানোর জন্য খুনের আসামি দিয়ে তাদের জেল ছাড়ানোর জন্য চেষ্টা করেছিল চাচারা। আমাদের রিপোর্ট ঠিক আছিল। অ্যাকুট ইনফ্লামেশন সম্বন্ধে এখন বলি, ফিরে আসো ইনফ্লামেশনে। বলছিলাম অ্যাকুট ইনফ্লামেশন এবং ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকুট ইনফ্লামেশন 3 মেজর কম্পোনেন্ট হবে alteration in vascular caliber that leading to increase in blood flow. আমাদের কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য রিঅ্যাকশন অফ অ্যাকুট ইনফ্লামেশন। তোমরা বলবা 3টা রিঅ্যাকশন আছে। অল্টারেশন ইন ভাস্কুলার ক্যালিবার, প্রথম হবে ভাস্কুলার ক্যালিবার অল্টার হবে, লিডিং টু ইনক্রিজ ইন ব্লাড ফ্লো। ক্যালিবারের পরিবর্তন হবে, ব্লাড বেশি করে আসবে সেখানে। আচ্ছা, একটা ধাঁধা ধরি দেখি, রাকিব দিয়ে ধরি। রাকিব বলো যে কোন জিনিস টানলে খাটো হয়? স্যার জানো না? রাঁচি জানে মনে হয়। রাঁচি জানো টানলে খাটো হয়? আমি বলি এটা সিগারেট। সিগারেট টানলে খাটো হয়। আচ্ছা, না পারলাম, কোন জিনিস চাষলে পরে মোটা হয়? এটাও জানো না, জানলে বলো। আচ্ছা, আমি বলি কুয়া। ওয়েল মানে কুয়া, যে আমরা পানি খাই, এই কুয়া যখন কোদাল দিয়ে চাষতে থাকবে এটা মোটা হইতে থাকবে। তার মানে কুয়ার ক্যালিবার মোটা হইতে থাকে। তাহলে কুয়া যত মোটা করবে তত কুয়ায় পানি ধরবে বেশি। তা আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে, এটা একটা টিউবের মতো। এটা যখন এরকম প্রসারিত হবে, এরকম ফুলবে, তার মানে এর ক্যালিবার বাড়বে। তো ব্লাড ভেসেল যখন এরকম ফ্রড হবে, ক্যালিবার বাড়বে, তখন ব্লাড খুব বেশি হবে। অ্যাকুট মানুষের তাই হয়। আরেকটা হলো স্ট্রাকচারাল চেঞ্জেস ইন মাইক্রোভাস্কুলেচার দ্যাট পারমিট প্লাজমা প্রোটিন, মানে ছোট ছোট ব্লাড ভেসেল হয়, তার মধ্যে এমন একটা পরিবর্তন হয়, ওই প্লাজমা প্রোটিন বের হইতে সাহায্য করে। তাহলে ইনক্রিজ ভাস্কুলার পারমিট, এটাকে এক কথা বলা যায়। এবং লিকোসাইটস বাইরে চলে যায়, ওর মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে যায়, সেইখান থেকে বের হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট। নাম্বার 3 হলো ইমিগ্রেশন অফ লিকোসাইট ফ্রম মাইক্রোভাস্কুলেচার and their accumulation in the focus of injury. এই 3টা জিনিস হয় ব্লাড ভেসেলে। এখন আমরা অনেক ডিটেলস পড়বো ইনফ্লামেশন নিয়ে, কিন্তু আমাদের সেই ইনফ্লামেশন সম্বন্ধে কিছু টার্ম আছে, সেগুলো আমাদের জানতে হবে। আমরা যখন মুক্তিযুদ্ধ দেখেছি, তোমরা দেখো নাই, আমি তখন 5-এ পড়ি, আমরা বাংকারের নাম শুনছি, তারপরে ওই এলএনজির নাম শুনছি, এসএনজির নাম শুনছি, সেলের নাম শুনছি, কত কিছু নাম শুনছি। আগে এগুলার নাম শুনিনি। যারা পাকিস্তান থেকে যুদ্ধ করতে আসলো, তারাও এই দেশে এসে নতুন নতুন বাংলা শিখছে, টার্ম শিখছে। তোমরা ইনফ্লামেশন পড়বা আর তুমি টার্ম জানবে না, তাহলে হবে না। কিন্তু টার্ম গুলো জেনে নাও। 1 নাম্বার টার্ম হলো এক্সুডেশন, দি এসকেপ অফ ফ্লুইড, প্রোটিন and blood cells from the vascular system into the interstitial tissue or body cavity is known as exudation. Intercellular যে স্পেস আছে এখানে আসে, অথবা এই যে বডি ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এই সমস্ত ক্যাভিটিতে যখন ব্লাড ভেসেল থেকে প্রোটিন ফ্লুইড চলে আসে, সেইটাকে বলে এক্সুডেশন। তাহলে এক্সুডেট কি? তাহলে যেটা চলে যায় সেটাই এক্সুডেট। এক্সুডেট and exudate is an inflammatory extravascular fluid. ব্লাড ভেসেল ফ্লুইড থাকবেই, extravascular fluid, কিন্তু ইনফ্লামেশন হয়ে হবে। That has a high protein concentration, mass cellular debris and specific gravity above 1.020. ডিস্টিল ওয়াটারের স্পেসিফিক গ্রেভিটি থাকে 1.000, মানে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। আর এর মধ্যে যদি কোনো সলিউট থাকে, তাহলে স্পেসিফিক ভারী জিনিস থাকে, তাহলে স্পেসিফিক গ্রেভিটি বেড়ে যায়।
সেটা ওই পয়েন্ট দিয়ে মাপা হয় 1.020, মানে একের পরেও ওই 0.20 বাড়ছে। এটা নাম্বার যত বেশি হবে ওর স্পেসিফিক গ্রেভিটি তত বেশি। দুধের স্পেসিফিক গ্রেভিটি পানির চেয়ে অনেক বেশি। তার স্পেসিফিক গ্রেভিটি দুধের একটা নির্দিষ্ট করা আছে, সেটার চেয়ে বেশি কম হলে তাহলে পানি দেওয়া আছে ধারণা করা। ল্যাক্টোমিটারে কিন্তু আসলে স্পেসিফিক গ্রেভিটি দেখা হয়। ট্রান্সুডেট কি? A transudate is a fluid with low protein content and a specific gravity of less than 1.012, মানে আমি যদি 0 বাদ দিই 12 আর ওটা ছিল 12, তাহলে 12 এর বেশি হলে এক্সোডেট, 12 এর নিচে হলে ট্রান্সুডেট। তাহলে 13, 14, 15, 16 এগুলো কি, তাই না? এখন রাকিব বলো জি স্যার। বলো এখন কি হবে তাহলে? ট্রান্সুডেট হলো 12 এর নিচে হলে, আবার এক্সোডেট হলো 20 এর উপরে, তো মাঝখানে গুলো কি তাহলে পারবো না। আমি বলে দিই যে এই স্পেসিফিক গ্রেভিটি দিয়ে এই সময় আমরা এক্সোডেট ট্রান্সুডেট নির্ণয় করবো না, আরো যে ক্রাইটেরিয়া আছে সেটা দিয়ে। যেমন যে একটা নদীর পাড়ে একটা গাছ ছিল, গাছ থেকে পাতা যদি ডাঙায় পড়তো, মানে পাড়ে টানে পড়তো আর কি, তাইলে হয়তো বাঘ হয়ে যেত, কথার কথা ধরো। আর যদি নদীতে পড়তো তাহলে কুমির হয়ে যেত। কিন্তু একটা পাতা এমন ভাবে পড়ছে যে অর্ধেক আছে ডাঙায় আর অর্ধেক আছে পানিতে, তাহলে এটা কি? হ্যাঁ রাচি, বললাম যে যদি পানিতে পড়ে কুমির, ডাঙায় পড়লে হবে বাঘ, তাহলে কিছু অংশ পানিতে কিছু অংশ ডাঙায়, এখন কি হবে? ব্যাং। ব্যাং হবে না, না, এটা অর্ধেক কুমির হবে অর্ধেক বাঘ হবে, এমন একটা প্রাণী হবে। যেমন সুকুমার রায় কবি ছিলেন, তোমরা জানো কিনা, আমরা তার কবিতা পড়ছি, ছড়া পড়ছি। সুকুমার রায়ের একটা উনি আঁকতেনও ভালো, কার্টুন আঁকতেন। উনি একটা কার্টুন আঁকছিলেন যে হাঁস, মাথার দিক হলো হাঁস, হাঁসের ঠোঁট চ্যাপটা, কিন্তু হাঁস চিনো কিনা তোমরা? হাঁসের ঠোঁট চ্যাপটা, মুরগির ঠোঁট চোক্কা, পার্থক্য এইটুকু। আচ্ছা, পায়ের মতো পার্থক্য আছে। ঠোঁট আছে হাঁসের মতো করিয়া, গলা হাঁসের মতো করিয়া, তারপরে পাখা আছে যে পিছনের যে লেজ আছে এইটুকু সজারের মতো করে রাখছে। সজারু কিন্তু কাঁটা থাকে, সজারু তোমরা না দেখলে চিড়িয়াখানায় দেখে নিও, অথবা ইউটিউবে নিয়ে দিই। তাহলে এরকম করে একটা প্রাণী আছে, নিজে লিখে রাখছে হাঁস জারু, মানে কিছু অংশ হাঁস কিছু অংশ সজারু, হাঁস জারু। এরকম একটা প্রাণী হবে, কিছু অংশ সামনের অংশ বাঘ হবে, পিছনের অংশ কুমির হবে, কুমির মতো লেজ হবে বাঘের। কিন্তু ইনফ্লামেশন হইলে কিন্তু এই যে এক্সোডেট হয়, আর ইনফ্লামেশন ছাড়া যেটা হয় সেটা ট্রান্সুডেট। কিন্তু এই স্পেসিফিক গ্রেভিটি যেটা মাঝামাঝি থাকবে দুইটা, সেটাকে স্পেসিফিক গ্রেভিটি না দেখে অন্য কিছু দেখতে হবে, প্রোটিন দেখতে হবে, এই আর সেলুলার ডেব্রিজ দেখতে হবে। ইডিমা কি? an excess of fluid in interstitial spaces or serous cavity. Excess of fluid যদি interstitial space থাকে, এমনি থাকে নরমালি, তার চেয়ে বেশি হয় তাহলে হবে ইডিমা। আর সিরাস ক্যাভিটি যদি এক্সেস পানি থাকে, এমনি নরমালি কিছু থাকবে। Pus is inflammatory exudate rich in leukocyte and parenchymal cell debris. Parenchymal cell তো ইনজুরি হয়েছে, মারা গেছে, সেল ডেব্রিস সেগুলা থাকবে। আর লিউকোসাইট থাকবে, লিউকোসাইটের মধ্যে থাকবে নিউট্রোফিল মোস্টি, যেহেতু অ্যাবসেস। পাসের বাংলা হলো পুস, পুস হলো বাংলা, আর ইংলিশ হলো পাস। যারা ইংলিশে উচ্চারণ না জানে তাহলে PUS পুস বলবে, কিন্তু আমার কাছে মনে হয় পুস থেকেই মনে হয় ইংরেজরা পাস শব্দটা তৈরি করছে। পুজের দেশটা আমাদের দেশই ছিল আগে, ইংরেজ দেশে পুজ কম হয়। এই হলো পাস সেল, হলো পাস হলো যেখানে নিউট্রোফিল বেশি থাকবে, ডেড নিউট্রোফিল, আর হবে প্যারেনকিমাল সেল ডেব্রিস। পরীক্ষায় আসে ডিফারেন্স বিটুইন এক্সুডেট এন্ড ট্রান্সুডেট। এক্সুডেট হবে ইনফ্লামেটরি ফ্লুইড, ট্রান্সুডেট হলো নন ইনফ্লামেটরি ফ্লুইড। এক্সুডেট হবে প্রডিউসড বাই ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, ট্রান্সুডেট produced
by ultrafiltration of plasma due to increased hydrostatic pressure, permeability is normal. ইনফ্লামেশন হইয়া পারমিটিভিটি বেড়ে যায়, তখন এক্সোটেশন হয়। আর ট্রানজিটেড হয় ওইরকম বেড়ে যায় না, কিন্তু প্রেসারে বেড়ে যায়। 3 নাম্বার, হাই প্রোটিন কন্টেন্ট মোর দেন 3 গ্রাম পার ডেসিলিটার। ওই ফ্লুইডে যদি আমরা প্রোটিন মাপি 3 গ্রামের বেশি হবে 1 ডেসিলিটারে, কিন্তু 3 গ্রামের কম হবে ট্রানজিটেড। পেটের পানি নিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটি পানি নিয়ে পরীক্ষা করতে দেয় না, তোমরা বলতে পারো কি পরীক্ষা করে? আমরা এক্সোডেট আর ট্রানজিটেড এটা বলে দিই, বলে দিলে যদি বলি ট্রানজিটেড তাহলে মনে করবে যে ইনফ্লামেশন হয় নাই, আর যদি এক্সোডেট তাহলে ইনফ্লামেশন হয়ে গেছে। এরকম স্পেসিফিক গ্রেভিটিও তাই, ওই যে 1.020 তার চেয়ে বেশি, আর এটা 1.012 কম। হ্যাভ মাস সেলুলার ডেব্রিজ এক্সোডেটে আর লেস সেলুলার ডেব্রিজ থাকবে ট্রানজিটেটে। এরপর আসতেছে রেসপন্সেস ইন অ্যাকুট ইনফ্লামেশন, vascular responses এবং cellular responses, change in vascular flow and caliber, vascular response এবং change in vascular endothelium and cellular response, changes in vascular flow and caliber. The changes occurs in following order. খুব ভালো করে লক্ষ্য করো কি কি চেঞ্জ হচ্ছে। তার আগে আমি ব্লাড ভেসেলকে একটা নদীর সাথে তুলনা করি। ধরো যারা ময়মনসিংহ অঞ্চলে আছো, যেটা আমি ময়মনসিংহ অঞ্চলকে বলতেছি, ব্রহ্মপুত্র নদীর সাথে তুলনা করো। তাহলে এই ব্রহ্মপুত্র নদী একটা পাহাড় থেকে নেমে আসছে, পড়ছে গিয়ে ধরো ওই মেঘনা নদীতে, মেঘনা নদী গিয়ে পড়ছে সমুদ্রে। এরকম কল্পনা করতে থাকো যতদিন পর্যন্ত আমি ইনফ্লামেশন করাবো। ব্লাড ভেসেলকে তুমি নদীর সাথে তুলনা করবো, তাহলে তোমার সাথে ক্লিয়ার হবে। প্রথমে কি করে, ট্রানজিয়েন্ট vasoconstriction followed by vasodilatation resulting in increased blood flow causing heat and redness. প্রথম তখন ইনজুরিয়া স্টিমুলাই দেওয়া হবে। ধরো একটা বাড়ি দেওয়া হলো, আঘাত করা হলো, থাপ্পড় দেওয়া হলো, চড় দেওয়া হলো, ওই জায়গায় হঠাৎ করে সাথে সাথে ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হবে। কনস্ট্রিকশন হয়েই তখন আবার ডাইলেটেশন হবে। ডাইলেটেশন হইয়া ওখানে ওই ফ্লো বেড়ে যাবে, যেহেতু ক্যালিবার বেড়ে গেছে, যার জন্য হিট হবে। কারণ ব্লাডটা হলো গরম, নর্মাল বডি টেম্পারেচার থেকে ব্লাড গরম, হিট হবে ওখানে। এবং যেহেতু ব্লাড রেড, যাদের চামড়া একটু সাদা চামড়া আছে তাদের বেশি লাল দেখা যাবে। কিন্তু ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন যেটা হইলো, সেটা অল্পক্ষণের জন্য দেখবে থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওখানে সাদা হয়ে যায়, ওটা বলে ফ্যাকাশে হয়ে যায়। তারপরে কি হয়, slowing of blood circulation due to increased permeability of the microvasculature and outpouring protein-rich fluid into the extracellular spaces, resulting red cell concentration in small vessels, reflected by presence of dilated small vessels packed with red cells. This morphological finding is known as stasis. এরপরে stasis। ধরো এই নদীর পানি আসতেছে, তাহলে হঠাৎ করে একটা জায়গা প্রশস্ত নদী, তাহলে ওখানে এসে কিন্তু গতিটা কমে যাবে। আগে সরু জায়গাতে খুব স্রোতটা খুব মানে স্পিডি আসে, যখন এই নদী যেখানে প্রসারিত সেখানে কিন্তু এই কমে যাবে, স্পিড কমে যাবে। তাহলে কি করবে, কিনারার দিকে এটা ফুলে উঠবে পানি। এই জায়গায় বলছে তখন ওই যে পানি যখন উপচে ওঠে, তখন পানিতে যা কিছু আছে, যখন ধরো কচুরি পানি আসছে, ওই কচুরি পানাটা ওই পাবলিকের জনগণের মাঠে চলে যাবে, উপচে খাল দিয়ে চলে যাবে বাইরে। এইরকম ভাবে যখন এরকম ভ্যাসোডাইলেটেশন হবে তখন স্লো হয়ে যাবে ফ্লো, তারপরে ফ্লুইড চলে যাবে, কিন্তু আর বেশি তো চলে যেতে পারবে না,
পানি চলে যাবে কিন্তু আরবিসি গুলো থেকে যাবে, তাহলে আরবিসি ঘন ঘন দেখা যাবে, এটাকে বলা হচ্ছে স্টেসিস। তাহলে পেরিফেরাল ওরিয়েন্টেশন অফ লিউকোসাইটস প্রিন্সিপালি নিউট্রোফিল along the vascular endothelium known as leukocyte margination। তাহলে ওই পেরিফেরাল ওরিয়েন্টেশন অফ লিউকোসাইট, লিউকোসাইট গুলাকে তুলনা করো তুমি কচুরি পানার সাথে। নদী দিয়ে কচুরি পানা ভেসে আসতেছে, যেখানে স্পিড বেশি ছিল ওখানে কিন্তু কচুরি পানা গুলা নদীর মাঝখান দিয়ে আসবে। ব্লাড ভেসেলও তাই, এই লিউকোসাইট গুলা ব্লাড ভেসেলের সেন্ট্রাল দিয়া প্রবাহিত হয়, কিন্তু যখন স্লো হয়ে যায় তখন কিনারায় চলে আসে, মানে এন্ডোথেলিয়ামের কাছে আসে। যেমন কচুরি পানা যেখানে স্লো হয়ে যায়, কচুরি পানা নদীর পারে আসে। ওই নদী কচুরি পানা যদি ফুল থাকে আর নদীর পারে যদি কোনো কবি বসে বসে কবিতা লেখে, সে কচুরি পানা তার কাছে আসলে পরে ঢেউ খেলবে আর কচুরি পানা তার চোখের কাছে নাচবে, আর সে কচুরি পানা থেকে পুলকিত হবে, কচুরি পানার উপরে হাত দিবে, ফুলের উপরে হাত দিবে আর কবিতা লিখবে, হে কচুরি পানা ফুল তুমি কোথায় ছিলে, কোথায় থেকে আসলে, আমার কাছে কেন এলে, এরকম এই ধরনের ঘটনা। যে লিউকোসাইট যখন স্লো হবে তখন কিনারায় আসবে, এন্ডোথেলিয়ামের সাথে দেখা হবে, এন্ডোথেলিয়াম তাকে জিজ্ঞেস করে, হে লিউকোসাইট তুমি এতদিন কোথায় ছিলে, কোথায় ছিলে, এখন আমার কাছে কেন আসছে। তারপরে কি বলে সেটা পরে বলতেছি। কি বললাম শেষে? ও মার্জিন আসে, লিউকোসাইট দেন স্টিক টু দি এন্ডোথেলিয়াম, ওই এন্ডোথেলিয়ামের সাথে লেগে যায় and migrate through vascular wall into the interstitial। এই পর্যন্ত বললাম। তারপরে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি হয়, বের হওয়ার জন্য সুযোগ করে দেয়। ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি লিডিং টু এসকেপ অফ প্রোটিন রিচ ফ্লুইড exudate into the interstitial spaces is the hallmark of acute inflammation। এই যে পড়ে যায় পানি আসে, এটা হলমার্ক অফ অ্যাকুট ইনফ্লামেশন, হলো প্রোটিন রিচ এক্সুডেট হয়। এখন এই যে বললাম যে ভাস্কুলার পারমিবিলিটি ইনক্রিজ হয়, তারও মেকানিজম আছে। প্যাথোলজিতে সব উত্তর দেওয়া আছে কিভাবে হয়। এক নম্বর হলো এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, তারপর হলো এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন, তারপরে ডাইরেক্ট এন্ডোথেলিয়াল সেল ইনজুরি, আরেকটা আছে লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল সেল ইনজুরি, ইনক্রিজ ট্রান্সসাইটোসিস, লিকেজ ফ্রম নিউ ব্লাড ভেসেল। এইগুলি হলো mechanism of increased vascular permeability। এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, এন্ডোথেলিয়াল সেল কিন্তু এরকম ঘেরাও করে থাকে, ব্লাড ভেসেল এরকম টিউব থাকে, এন্ডোথেলিয়াল সেলটা এরকম ঘেরাও করে থাকে, আর দুইটা এন্ড এরকম থাকে, এই যে দুইটা এন্ডোথেলিয়াল সেল। এন্ডোথেলিয়াল সেল যখন কন্ট্রাকশন করে তখন দেখো এই যে দুইটা এন্ড চলে গেল কন্ট্রাকশন হয়ে, তাই ফাঁক হয়ে গেল না। এই আমার আঙ্গুলের দিকে তাকো, এই কন্ট্রাকশন এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন করলো, occurs in venules, ভেনুলেতে হয়, আর caused by histamine and bradykinin। হিস্টামিন এবং ব্রেডিকানিন এই কাজটা করায়। দুই নাম্বার হলো এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। তাহলে কন্ট্রাকশন হলো ও ছোট হয়ে আসে, কিন্তু এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন পিছিয়ে আসে। ধরো যে যারা সাপের খেলা দেখায়, এইভাবে সাপটা ধরে, হ্যাঁ এই যে সাপ, এই সাপের মাথায় এইরকম একটা, আমার এই যে এটা গ্রিন হওয়াতে তোমরা দেখতে পাচ্ছ না, এই গ্রিন স্কিন আছে তো, এই যে না গ্রিনটা কনভার্ট করতেছে। সাপের মাথায় যখন এরকম একটা তাবিজ ধরা হয় তখন সে সাপের মাথা পিছিয়ে নিচে দিয়ে নিয়ে আসে। তারা সাপের খেলা যারা দেখছো, আমার হাতে কলম আছে, এটা গ্রিন কলম, দেখা গেল না ওই গ্রিন স্কিনের জন্য হয়ে গেছে। এই সাপটা পিছিয়ে আসে কেন? এই সাপের যে ওজা বা যারা সাপ খেলা দেখায়, তারা একদিন একটা তাবিজ গরম করে ওর মুখের মধ্যে সেকা দিছিল, সেকা দেওয়ার পরে খুব ব্যথা হয়েছিল। এরপর থেকে যা কিছুই তার কাছে ধরে সে মনে করে যে এই সেকা খাবো আমি, ও পিছিয়ে যায়। বোঝা যায় আমার এই তাবিজ দেখে সাপ পিছিয়ে যায়। এই তাবিজ যদি তোমরা বাহুতে বেঁধে রাখো তাহলে তোমাদেরকে সাপ কাজ আসবে না, এটা বুঝে তাবিজ বিক্রি করে। তো ওই যে সাপ পিছিয়ে গেল, মাথা নিচে দিয়ে গেল, এটাকে আমি বলছি রিট্রাকশন। এন্ডোথেলিয়ামের এন্ড গুলো এরকম পিছিয়ে আসবে আর গ্যাপ তৈরি হবে। কিভাবে হয়? সাইটোস্কেলেটা রিঅর্গানাইজেশন করে। occurs in mostly venules and capillaries, caused by interleukin-1, tumor necrosis factor, and interferon gamma।
এবং হাইপোক্সিয়া, এগুলি মেডিয়েটর, এগুলো নিয়ে পরে আলোচনা আছে। ডাইরেক্ট এন্ডোথেলিয়াম ইনজুরি স্টিমুলাই করলো কি ডাইরেক্ট এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করে দেয়, তাহলে ফাঁক দিয়ে ঢুকে পড়ে, ফাঁক দিয়ে বেরিয়ে পড়ে। Caused in arterioles, capillaries, venous occurs and caused by toxin, burn, chemical and lytic bacterial infection. Leukocyte-mediated endothelial injury occurs in mostly venous and pulmonary immunological reaction. Increased transcytosis, মানে একদম ডাইরেক্ট ঢোকে, সেলের ভিতরে ঢোকে, এদিক দিয়ে ওদিক চলে যায়, সেলের ভিতরে ঢুকে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেড়ে যায়, এটাকে ট্রান্সসাইটোসিস। occurs in venous caused by vascular endothelial growth factor. Leakage from new blood vessels, লিকেজ নিউ যেগুলা সেগুলাতে এমনি এমনি লিকেজ হয়ে যায়। সেলুলার ইভেন্ট কি হয় ওটা তো বললাম যে ব্লাড ভেসেলের এই সমস্ত ইভেন্ট। সেলুলার ইভেন্ট প্রথম হবে মার্জিনেশন, লিকোসাইট মার্জিন আসবে, বলছিলাম যে সেন্ট্রাল ফ্লো থেকে মার্জিন আসবে, তারপরে সেখানে রোলিং হবে। লিকোসাইট কিন্তু গোল বলের মতো, একটা বল যখন আমি আমার ফ্লোরে ছেড়ে দেব আস্তে করে, তখন একটু গড়াই 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 গড়াই, মার্বেলের সাথে তুলনা করো, লিকোসাইট করে গড়াই করে যেতে থাকবে, এক সময় ওটা থেমে যাবে। কেন থেমে যাবে সেটা হলো গ্রেভিটির জন্য, গ্রেভিটি তাকে টানছে আর কি। তো যার সময় এক সময় থেমে যাবে, আর যেতে পারে না। যদি গ্রেভিটি না টানতো ও অনন্তকাল সে চলে যেত, তুমি সামান্য একটু টোকা দিলেই সে অনন্তকাল চলতো, যেহেতু গ্রেভিটিটাকে টানে। তাই এরকম মার্জিনে আসবে, তারপরে মার্জিনে গিয়ে সে কিছুক্ষণ গড়াগড়ি করবে, গড়াই 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 রোলিং, তারপরে এক সময় এক জায়গায় বসবে, মার্বেল যেরকম বসে এরকম বসবে, অ্যাডিকশন হবে। তারপর হবে ডায়াবেটিস, মানে ওই ভিতর দেওয়ার ঢুকবে আর কি, ওই ব্লাড ভেসেলের ওয়াল দিয়ে ঢুকবে ডায়াবেটিস। তারপরে মাইগ্রেশন ইনটু ইন্টারস্টিশিয়াল টিস্যু টুয়ার্ডস এ কেমোট্যাকটিক স্টিমুলাস, যে দিক দিয়ে তার টানছে আকর্ষণ করছে সেদিকে সে যাবে। এখন একটা একটা করে বলছি, আরেক 5-10 মিনিট লাগবে, তোমরা একটু ধৈর্য ধরো। Margination, when blood flow slows early inflammation, white cell falls out of the central column and assume a peripheral position along the endothelial surface. এটা আমি বলছি আগে। তারপর ruling individual and rows of leukocyte tumbles slowly along the endothelial, ঘরে 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 যাইতে থাকবে। তারপরে পেভমেন্টেশন, ওই যে নদীর পাশে থাকো আর সময় কাটাও, আর একটা করে ঢিল ছোড়া নদীতে পুকুর পাড়ে, ওই নদীর পাড়টা কিন্তু পাথর দিয়ে দিয়ে বাঁধানো থাকে, তারা ব্রহ্মপুত্র নদীর কাছে যাবে, পেভমেন্টেশন করা আছে যাতে পাড় না ভাঙে আর কি। ওই যে পাথরগুলা গোল গোল পাথর বসানো আছে, এটাকে বলে পেভমেন্টেশন। এইভাবে এন্ডোথেলিয়াল সারফেসে লিউকোসাইটকে জাকে জাকে বসে বসে থাকে, পেভমেন্টেশন হয়। and finally come to rest, বসে থাকে at some point where they adhere firmly, খুব ভালোভাবে adhere হয়ে থাকে, resembling pebbles or marbles over which stream runs without disturbing them. নদীর পানি চলে যাচ্ছে কিন্তু এরা কিন্তু সরে না, ওই যে পাথরগুলা এরকম, যে এই লিউকোসাইটের উপর দিয়েই ব্লাড ফ্লো হচ্ছে কিন্তু লিউকোসাইট বসে আছে। in times the endothelium can be lined by white cell, endotheliumটা পুরোপুরি white cell লাইন হয়ে থাকে। এরপর আছে ডায়াবেটিস, following farm adhesion leukocytes insert pseudopores into the junction between the endothelial cells and the basement membrane. endothelial cell এবং basement membrane এর মধ্যে পাও ঢুকাই দেয়, pseudopore, পায়ের মতো, মানে সাইটোপ্লাজমিক এক্সটেনশন, ওদের পা তৈরি করে। তারপরে পাটা ঢুকে যায়, তারপরে আরো লম্বা হয়, আরো লম্বা হয়, আরো লম্বা হয়ে ওই দিকে চলে যায়, ব্লাড ভেসেলের বাইরে চলে যায়। ইভেন্চুয়ালি দে ট্রাভার্স দি বেসমেন্ট মেমব্রেন এন্ড এসকেপস ইনটু দি এক্সট্রা সেলুলার স্পেস, বাইরে চলে যায়। এরপরে সমস্ত বডি চলে যায়, ওটা তো মাথা নাই আলাদা, সাইটোপ্লাজম যাইতে 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 শেষ পর্যন্ত চলেই যায়। আচ্ছা, তোমরা হয়তো আর একটু ভালো করে বুঝতেছি তো যে আমি এক সময় এই তোমাদের পরীক্ষায় ইনভিজিলেটর ছিলাম।
দেখলাম যে সামনের বেঞ্চের পিছনের বেঞ্চের এক ছেলে বারবার মাথা নিচু করে। ওই গ্যালারিতে তো এইভাবে সামনের দিকে পিছন দিকে সাজানো থাকে, বারবার সে মাথা নিচু করে। রহস্য বুঝতেছে না মাথা নিচু করে কেন। আমি তাকে সুযোগ দিলাম, আমি যখন তার দিকে তাকাই আবার মাথা উঁচু করে, যে দেখি সে কি করে। আমি 1 মিনিট পরে তাকাবো, 1 মিনিট পরে দেখি সে ছেলে তার সিটে নাই, সামনের সিটে এসে বসছে, সামনের বেঞ্চে তার দোস্তের কাছে, দোস্তের ডান পাশে এসে বসছে। আমি বললাম এই তুমি না পিছনের সিটে ছিলাম? তো তারা এসে বোকার মতো দাঁড়াইলো। আসলে করছে কি, ওর ইচ্ছা ছিল ওটা খাতা দেখে লিখবে, এই জন্য বেঞ্চের নির্দেশে আসবে। ও করে কি পাটা সামনের দিকে বের করে দেয়। পাটা যখন এদিকে আসছে, যখন আমি যে ওদিকে করছি তখন সে পুরা বডি নিয়ে আসছে। এই হয়ে গেছে তার ডায়াবেটিস। আর পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চে চলে আসছে। আমার কাছে তখন মনে হলো এই বেটা এই ডায়াবেটিস করছে। প্রথম সে সিডি4 ঢুকাইছে, তারপর বডি ঢুকে এসে গেছে। এইভাবে কে বাইর হয়? নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, ইসোনোফিল এন্ড বেজোফিল all use the same pathway এইভাবেই। কিন্তু দেখবা সেখানে কিছু আরবিসিও আছে, আরবিসিও কিন্তু এরকম তার সিডি4 নাই, সে যাইতে পারে না। সে যায়, তারও একটা মেকানিজম হলো সে প্যাসিভলি যায়। এরা কিন্তু অ্যাক্টিভলি গেল প্যাসিভ, ওদের ধাক্কাই কিছু, আরবিসি একটু ছোট, ওই ওদের ধাক্কাই আরবিসি বেরিয়ে হয়ে যায় ওদিকে। এটা হলো প্যাসিভ মুভ। আমি একবার দেখছিলাম মহিষী মেডিকেল কলেজে ছাত্রদের সাথে মারামারি লাগছে, সবাই হুড়মুড়ি ওই ইয়ের ছাত্র সংসদ থেকে সব ছাত্র ক্যাডাররা বাইরে হয়ে আসছে নিচের দিকে। এক লোক হাতে টেস্ট টিউব নিয়ে বলতেছে যে আমি কোন দিকে যাবো, আমি কোন দিকে, আমি কোথায় ছিলাম? আমি দোতলায় ছিলাম। এখানে কেন, নিচে কেন? যে এই ছাত্ররা হুড়মুড়ি আসছে আর আমাকে ধাক্কাই এদিকে নিয়ে এসে নিচতলা পর্যন্ত নিয়ে আসছে আমাকে। আমরা একা শুনে না, একাই আসলেন না, তাহলে আসলেন ওদের ধাক্কায় এসে বসি। তখন আমি মনে করলাম এটা হলো এই ইনফরমেশনে যখন আরবিসি গুলো আসে, ডব্লিউবিসির ধাক্কায় এসে পড়ে, সেটা হলো প্যাসিভ মুভমেন্ট। এই বুড়া লোকটাও ছাত্রদের ধাক্কায় নিচে এসে পড়ছে যখন এরা যুদ্ধ করার জন্য নিচের দিকে আসছে, মারামারি লাগিয়ে গেছে তখন। এটা আমার কাছে খুব লাগছে যে এটাই হলো বুড়া বেটার প্যাসিভ মুভমেন্ট। এই 9:10 বাজে অ্যাডিশন এন্ড ট্রান্সমাইগ্রেশন। আমার মনে হয় এটুকু শেষ করে দেওয়া ভালো। তোমরা একজন বলো তো শেষ করবো কিনা, অল্প কিছু বাকি আছে একটা এই ইভেন্টের, লিউকোসাইট ইভেন্টের। তোমরা আছো নাকি চলে গেলাম? স্যার আছি। তাহলে এই অংশটা শেষ করি, যেহেতু মাইগ্রেশন হচ্ছে, তারপর দেখি কি হয়। অ্যাডিশন এন্ড ট্রান্সমাইগ্রেশন, অ্যাডিশন এন্ড ট্রান্সমাইগ্রেশন। আর আমার বলতেছে যে নেটওয়ার্কটা দুর্বল হয়েছে। অ্যাডিশন এন্ড এটা হলো কমপ্লিমেন্টারি অ্যাডিশন মলিকুল থাকে কি অ্যান্ড লকের মতো। ওই যখন এন্ডোথেলিয়াল সেলে আসে ডব্লিউবিসি এর কমপ্লিমেন্টারি মলিকুল এবং এন্ডোথেলিয়াল সেলের কমপ্লিমেন্টারি মলিকুল বাইন্ড করে। কেমিক্যাল মেডিয়েটর, chemoattractant and certain cytokines affect this process by modulating the surface expression or avidity of such addition molecules. Addition molecules belong to the molecular families of selectin, immunoglobulin, integrin, and mucin like glycoprotein. এই যে ওদের সাথে আঠার মতো লাগাই দেয়, এটি যার জন্য ওখানে বসে থাকে। এখন কোন কোন সেল আসবে, এই বাইরে আসবে, সেটা নির্ভর করে the types of immigrating leukocyte vary with the age of the inflammation and the types of stimulation. In most of for the acute inflammation, neutrophil predominate in the inflammatory infiltrate during the first 6 to 24 hours. Neutrophil আসে প্রথম 6 থেকে 24 ঘন্টাতে neutrophil আসে। In Pseudomonas infection, neutrophils predominate over 2 to 4 days. 2-3 দিন 4 দিন পরে neutrophil আসে। In viral infection, lymphocyte আসে। In some hypersensitivity reaction, eosinophil আসে। এইগুলি হলো সেলের পার্থক্য। এরপরে হলো কেমোটেক্সিস।
after extravasation, leukocyte immigrates in the tissue toward the site of injury by the process of chemotaxis. বাইরে এসে লিউকোসাইট কোন দিকে যাবে? ব্লাড ভেসেল দিয়ে বাইরে আসছে, এখন যাবে কোন দিকে? সে এদিক সেদিক তাকাবে না বসে থাকবে? সে দেখে তার কোন দিকে আকর্ষণ করে। তাহলে যেদিকে ওই যে কেমোটেকটিক সাবস্টেন্স আছে, ধরো এই ব্যাকটেরিয়া, ভাইরাস, তাদের থেকে যে কেমোঅ্যাট্রাক্টেন্ট সাবস্টেন্স বেরিয়ে আসতেছে, যেদিকে বেশি গ্রেডিয়েন্ট, যেদিকে বেশি সেদিন সে যাবে, সেদিকে সে যাবে। যেমন একটা কুয়ায় যদি একটা ব্যাঙ দীর্ঘদিনে বসবাস করে, আরেকদিন বেশি বৃষ্টি হয়ে কুয়া ভরে যায়, লাভটা যদি বাইরে পড়ে, বাইরের পানিতে, সে 12 বছর পরে দেখলো যে বিরাট একটা জলাশয়, জীবনে কোনদিন দেখেনি, সে শুধু কুয়াই দেখছে, তখন বলে যে খোদার দরিয়া কি এতই বড়, আশ্চর্য হয়ে যাবে সে। তারপরে যাবে কোন দিকে? সে যাবে কোন দিকে? যেদিকে আরেকটা ব্যাঙ আছে গ্যাও গ্যাও করে ডাকতেছে, সেই দিকে যাবে, অথবা যেদিকে তার খাদ্য আছে, তার কিনা মাছ আছে, সেই দিকে যাবে। আমাদের এই লিউকোসাইট গুলো সেই দিকে যাবে যেদিকে ইনজুরিয়াস স্টিমুলাই আছে, তার থেকে কেমোঅ্যাট্রাক্টেন্ট সাবস্টেন্স বেরিয়ে আসতেছে, যেদিকে কনসেন্ট্রেশন বেশি, ওইটা বলে কেমিক্যাল গ্রেডিয়েন্ট। কেমোটেকটিক এজেন্ট তাহলে কি কি আছে? এন্ডোজেনাস কেমিক্যাল এজেন্ট, যেমন component of complement system, particularly C5a, product of lipoxygenase pathway, mainly leukotriene B4, cytokine, particularly those of interleukin 8 family, এগুলো হলো কেমোঅ্যাট্রাক্টেন্ট। আর এক্সোজেনাস আছে বাইরে থেকে, ব্যাকটেরিয়াল প্রোডাক্ট। মেকানিজম অফ কেমোটেক্সিস, এটা এত জটিল করবো না আমি, ওখানে ওই কমপ্লিমেন্টারি মলিকুলের সাথে বাইন্ড করে তারপরে পড়ি একটু। বাইন্ডিং অফ chemotaxis agent to specific receptor on the cell membrane of leukocyte result in the activation of phospholipase 3, leading to hydrolysis of phosphatidyl inositol biphosphate to inositol triphosphate and diacylglycerol, and release of calcium first from intracellular stores and subsequently from the influx of external. গত ক্লাসে আমরা করছি যে যদি ক্যালসিয়াম বেড়ে যায় তখন কি হয়? ইট ইজ ইনক্রিজ ক্যালসিয়াম দ্যাট ট্রিগার্স দি অ্যাসেম্বলি অফ কন্ট্রাকটাইল মুভমেন্ট। ওই যে সেলের যে সিটোপোর্ট কন্ট্রাকশন করতেছে, রিল্যাক্সেশন করতেছে, এগুলাকে, এটার জন্য ক্যালসিয়াম লাগে। লিউকোসাইটস মুভস বাই এক্সটেন্ডিং সিটোপোডিয়া দ্যাট পুলস the remainder of the cell into the direction of extension. তারপর ওখানে গিয়ে অ্যাক্টিভেশন হয়েছে। অ্যাক্টিভেশন হলো many chemotactic factor induce leukocyte activation. Such response include production of arachidonic acid metabolites from phospholipid owing to activation of phospholipase A2 by diacylglycerol and increase intracellular calcium. Degradation and secretion of lysosomal enzyme and activation of oxidative bus. These two processes are induced by diacylglycerol mediated activation of protein kinase. Modulation of leukocyte adhesion molecules. Certain chemotactic agents cause increased surface expression and increased adhesive avidity of the lymphocyte function associated antigen, LFA, lymphocyte function associated antigen, allowing firm adhesion of activated neutrophils to intracellular adhesion molecule or endothelium. এরপরে কি হবে? ফ্যাগোসাইটোসিস হবে। ওই যে বললাম অ্যাক্টিভেশন হইয়া ওই ইনজুরিয়াস এজেন্টকে খাইতে থাকবে। প্রথম কি করতে হবে? রিকগনিশন করবে, কাকে খেতে হবে। রিকগনিশন অন অ্যাটাচমেন্ট অফ দি particles to ingested by the leukocyte, তারপরে এনগালপমেন্ট করবে এবং সাবসিকুয়েন্ট ফরমেশন অফ ফ্যাগোসাইটিক ভেহিকলস হবে এবং কিলিং অর ডিগ্রেডেশন, তারপরে ওটাকে কিল করবে, ডিগ্রেডেশন করে। হাঁসে দেখবে আগে শামুক খেয়ে নেয়, শামুক খাওয়ার পরে তারপর ওটাকে ওই গুঁড়া করতে থাকে, গুঁড়া করে করে একদম নিঃশেষ করে দেয়। রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট করবে, এটা ডিটেলস লিখছি যদিও,
আমার মনে হয় এটুকু রাখাই ভালো। আগামীতে আমরা এখান থেকে রিকগনিশন অ্যাটাচমেন্ট ডিটেলস বোঝাইতে হবে তোমাদেরকে। অনেকক্ষণ হয়ে গেছে, সোয়া ঘন্টা হয়ে গেছে। আজকে পর্যন্ত থাক পার্ট 1 হিসাবে তোমরা এই পর্যন্ত রাখো। আমরা আগামী ক্লাসে যেদিন নেব আমি ইনশাল্লাহ রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট এই সেলুলার ইভেন্টের এখান থেকে শুরু করবো, যে আমার মনে না থেকে তোমরা মনে করে দিবে। রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্টের কারণে বোঝার ব্যাপার আছে, এরপরে আছে এনগালফমেন্ট আছে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাবো, যেহেতু আমাদের বোঝার দরকার আছে। ভালো ডাক্তার হতে গেলে বুঝতে হবে। আজকে আমি এই পর্যন্তই রাখলাম, যেহেতু অনেকক্ষণ যাবো। তোমরা এখন বলতে পারো তোমাদের পক্ষ থেকে তোমাদের কিছু বলার থাকলে। আমি এখন শেষ করে দেবো, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার বেশি ক্লাস না, ঠিক না? তোমাদের মধ্যে একজন কথা বলো। স্যার অনেক ধন্যবাদ স্যার, এতক্ষণ ধরে এত সুন্দরভাবে বোঝানোর জন্য স্যার আমাদেরকে। আর তোমাদের কোনো পরামর্শ আছে যে ক্লাসটা আরো এফেক্টিভ হওয়ার জন্য আর কি করা যেতে পারে? নাই? আরো কেউ কিছু বলবে? কমেন্ট না বলে আমার পক্ষ থেকে আমি শেষ করে দিলাম। সবাইকে ধন্যবাদ। আর যারা ক্লাসটা দেখতে পারে তারা পরে রেকর্ড করা ক্লাস আছে, দেখে নেবে। আর তোমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।